অনার্স ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এসএসসি রসায়ন বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পদার্থের অবস্থা, এই অধ্যায় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো যে রসায়ন কাকে বলে। রসায়ন হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম এবং পদার্থের পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়, সেটাকে রসায়ন বলে। তো আমরা পদার্থের অবস্থার মধ্যে আছে পদার্থ কাকে বলে। পদার্থ হচ্ছে যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। পদার্থের অবস্থা তিন ধরনের হতে পারে, যেমন এক হচ্ছে কঠিন অবস্থা, দুই হচ্ছে তরল অবস্থা এবং তিন হচ্ছে বায়ু অবস্থা। কঠিন অবস্থা কাকে বলে? কঠিন পদার্থ কাকে বলে? কঠিন পদার্থ যাদের নির্দিষ্ট ভর, আকার এবং আয়তন আছে তাদেরকে কঠিন পদার্থ বলে। অর্থাৎ যেমন সোডিয়াম ক্লোরাইড বা যে কোনো কঠিন পদার্থকে, অর্থাৎ দৃঢ় বস্তুকে, অর্থাৎ শক্ত বস্তুকে আমরা কঠিন পদার্থ বলতে পারি। তরল পদার্থ কাকে বলে? একটি নির্দিষ্ট যে পদার্থের নির্দিষ্ট ভর, আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই, অর্থাৎ নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি নেই, তাকে আমরা কি বলতে পারি? তরল পদার্থ। বায়ু পদার্থ কাকে বলে? বায়ু পদার্থ হচ্ছে যে এদের নির্দিষ্ট ভর, যেসব পথে নির্দিষ্ট ভর আছে কিন্তু আকার বা আয়তন নির্দিষ্ট নেই, তাদেরকে আমরা কি বলতে পারি? বায়বীয় পদার্থ। যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন যেগুলো গ্যাস আকারে থাকে সেগুলোকে আমরা বলতে পারি বায়বীয় পদার্থ অথবা গ্যাসীয় পদার্থ বলতে পারি। তো এবার আমরা আসি কঠিন, তরল, বায়বীয় পদার্থের মধ্যে তুলনা। এখন কঠিন ও তরল বায়বীয় পদার্থের মধ্যে তুলনা। এখন যদি আমরা কঠিন পদার্থের দিকে তাকাই, কঠিন পদার্থ যে কণাগুলো দেওয়া আছে, কঠিন পদার্থে যে কণাগুলো দেওয়া আছে, কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং এটার আন্তঃনবিক আকর্ষণ অর্থাৎ কণাগুলো যে কাছাকাছি অবস্থান করে, আকর্ষণ বল অনেক বেশি এবং আন্তঃনবিক দূরত্ব অনেক কম, অর্থাৎ এরা খুব পাশাপাশি অবস্থান করে, যার জন্য এদের দূরত্ব অনেক কম। পরবর্তীতে আমরা আসি যে তরল পদার্থের ক্ষেত্রে কি হয়। তরল পদার্থের ক্ষেত্রে সাধারণত কণাগুলো মাঝামাঝি দূরে অবস্থান করে, অর্থাৎ মানে বেশি দূরেও না আবার কম দূরেও না, মাঝামাঝি দূরে অবস্থান করে, অর্থাৎ কণাগুলো একটু ডিস্টেন্স থাকে, মধ্যেখানে একটু ব্যবধান থাকে, এরকম অবস্থাকে বলবে তরল অবস্থা বলবে। তো তরলের যে আন্তঃনবিক আকর্ষণ যে বলটা, সেটা খুবই মাঝামাঝি ধরনের এবং আন্তঃনবিক দূরত্ব মাধ্যম, মানে মাঝামাঝি পর্যায়ে, অর্থাৎ দূরত্ব কমও না বেশিও না, মাঝামাঝি পর্যায়ে দূরত্বটা অবস্থিত। পরবর্তীতে আমরা যদি দেখি যে এখানে বায়ু পদার্থের ক্ষেত্রে কি হয় জিনিসটা। বায়ু পদার্থের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে বায়ু পদার্থের কণাগুলো অনেক দূরে অবস্থান করে এবং আন্তঃনবিক আকর্ষণ বল অনেক কম এবং দূরত্ব অনেক বেশি, অর্থাৎ প্রতিটা কণার ডিস্টেন্স অনেক বেশি, সেজন্য আমরা এটাকে বলতে পারি বায়ু পদার্থ এবং কণাগুলো দূরে অবস্থান করে, মেন কনসেপ্ট। তো আমরা প্রবাহ চিত্রটা যদি দেখি যে কঠিনকে তাপ দিলে তরলে পরিণত হয়, বা তরলকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়। অর্থাৎ কঠিনকে ইংরেজিতে বলে সলিড এবং তরলকে ইংরেজিতে বলে লিকুইড এবং বাষ্পকে ইংরেজিতে বলে ভ্যাপর। এখন যদি আমি উল্টা প্রসেস করি বা উল্টা প্রক্রিয়া করি, তাহলে কি হয় জিনিসটা? তাহলে এখানে আমি বাষ্পকে যদি ঠান্ডা করি তাহলে আবার লিকুইডে পরিণত হয়, অর্থাৎ তরলে পরিণত হয়। আবার আমি যদি তরলকে আবার যদি ঠান্ডা করি তাহলে আমি কঠিনে পরিণত হয়। এরকম একটা প্রসেস বা প্রক্রিয়া। যদি আমরা খেয়াল করি যে পদার্থের গতিতত্ত্ব জিনিসটা কি, যে আন্তঃনবিক আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় ব্যাখ্যা করা তত্ত্বকে আমরা কণার গতিতত্ত্ব বলে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, আমাদের মুখস্থ রাখতে হবে। কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃনবিক আকর্ষণ সবথেকে বেশি থাকে, অর্থাৎ কোনো আন্তঃনবিক দূরত্ব সবচেয়ে কম। কঠিন বস্তুকে তাপ দিলে তাপমাত্রা বাড়তে থাকে এবং এর অনুসময় গতিশক্তি বাড়তে থাকে। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি যে এখানে সবচেয়ে কম কঠিন বস্তুকে তাপ দিলে তাদের তাপমাত্রা বাড়তে থাকে এবং অনুসময়ের গতিশক্তি বাড়তে থাকে। এভাবে আমরা তাদের বন্ধন শক্তি ভেঙে মুক্তভাবে চলাচল করতে থাকে, ফলে তরল অবস্থার রূপান্তরিত হয়। একে আরও অতিরিক্ত তাপ দিলে অনুসময়ের গতিশক্তি আরও বৃদ্ধি পেতে
থাকে, অর্থাৎ অতিরিক্ত তাপ দিলে অনুসরণের গতিশক্তি বৃদ্ধি পেয়ে থাকে, ফলে গ্যাসীয় অবস্থা ধারণ করে, গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। সুতরাং দেখা যায় যে আমরা তাপ প্রদান করছি, সেই তাপ অনুসরণের মধ্যে সঞ্চারিত হচ্ছে এবং গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে এবং আন্তঃনাবিক আকর্ষণ বল কমে যাচ্ছে। এটা হলো মূল কনসেপ্ট। তো আমরা পরবর্তীতে যদি দেখি যে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে এবং ফলে কঠিন থেকে তরলে রূপান্তরিত হচ্ছে এবং তরল থেকে গ্যাসে রূপান্তরিত হচ্ছে। এটা হচ্ছে পদার্থের গতিতত্ত্ব। তো আমরা দেখি যে কঠিন পদার্থের কণাগুলো খুব পাশাপাশি অবস্থান করছে এবং তরল পদার্থের কণাগুলো একটু ডিস্টেন্স বা একটু দূরে অবস্থান করছে এবং বায়ু পদার্থগুলো আরও অনেক দূরে অবস্থান করছে বা বেশি দূরে অবস্থান করছে, বেশি ব্যবধানে অবস্থান করছে। তার জন্য এখানে আমাদের যদি আমরা একটু খেয়াল করি যে গ্যাসের চাপ যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে গ্যাস অনুসরণ কর্তৃক প্রযুক্ত বলকে চাপ বলে। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে কি বলবে? চাপ বলবে। অর্থাৎ চাপকে পি দ্বারা প্রকাশ করে এবং চাপের একক হলো প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে একক। এবার যদি আমরা এখানে খেয়াল করি, এইখানে যদি আমরা খেয়াল করি যে ব্যাপন কাকে বলে? ব্যাপনকে ইংরেজিতে আমরা বলি যে ডিফিউশন কোনো মাধ্যমের কঠিন তরল বা বায়ু বিভবের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে সমভাবে স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজের ইচ্ছায় স্বইচ্ছায় ছড়িয়ে পড়া প্রক্রিয়াকে কী বলে? ব্যাপন বলবে। অর্থাৎ কোনো মাধ্যমে কঠিন হতে পারে, তরল হতে পারে, বায়বীয় হতে পারে, বায়ু বিভবের বা ওই উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে সমভাবে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে কী বলে? ব্যাপন বলবে। ক্লিয়ার? তাহলে এখানে খেয়াল করো যে এখানে একটু খেয়াল করতে হবে যে এখানে প্রবাহ চিত্রটা কেমন হতে পারে। প্রবাহ চিত্রটা হচ্ছে ব্যাপনের প্রবাহ চিত্রটা হচ্ছে যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে যায় এবং নিম্ন ঘনত্বের স্থান থেকে আমাদের ভারসাম্য আকার ধারণ করে। অর্থাৎ কোনো একটা বস্তুর ঘনত্বটা উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে যায় এবং নিম্ন ঘনত্বের স্থান থেকে আমাদের ভারসাম্য আকার ধারণ করে। ঠিক আছে? তাহলে পরবর্তীতে যদি আমরা যাই এখানে যে উদাহরণ যেমন এখানে যদি আমরা খেয়াল করি যে পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর দ্রবণ ছড়িয়ে যাওয়া, অর্থাৎ এটা তরল পদার্থের ক্ষেত্রে, এবং পানিতে নীলের দ্রবণ ছড়িয়ে যাওয়া এটাও তরল পদার্থের ক্ষেত্রে, এবং হাইড্রোজেন ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কাঁচ নলে ছড়িয়ে পড়া এটা একটা গ্যাসের একটা প্রক্রিয়া। তো এটা কঠিন তরল এবং বায়ু বিভবের ক্ষেত্রে আমাদের মানে স্বতঃস্ফূর্তভাবে যে ছড়িয়ে পড়ে এটাকে আমরা বলতে পারি ব্যাপন। তাহলে পরবর্তীতে আমরা যদি দেখি, এর পরবর্তীতে যদি আমরা যাই যে অনুব্যাপন বা নিঃসরণ কি? অনুব্যাপন হচ্ছে ইংরেজিতে বলে ইফিউশন, বা কোনো মাধ্যমের গ্যাসীয় পদার্থের অনুসমের উচ্চচাপের স্থান থেকে যদি নিম্নচাপের স্থানে সরু ছিদ্রপথে সজোরে বেরিয়ে আসে বা আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলবে। অর্থাৎ নিঃসরণের ক্ষেত্রে উচ্চচাপের স্থান থেকে অবশ্যই নিম্নচাপের স্থানে আমাদের বেরিয়ে আসবে। কোনো গ্যাস উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানে বেরিয়ে আসা যে প্রক্রিয়া এটাকে বলবে নিঃসরণ। তো এখানে আমরা একটু প্রবাহ চিত্রটা দেখি যে উচ্চচাপের স্থানে নিম্নচাপের স্থানে বেরিয়ে আসবে এবং এখান থেকে আবার ভারসাম্য আকার ধারণ করবে, অর্থাৎ পরিবেশের সাথে মিশে যাবে। এটাকে বলবে, এটা হলো অনুব্যাপন বা নিঃসরণের একটা প্রবাহ চিত্র। আমরা যদি একটা উদাহরণ খেয়াল করি, উদাহরণটা দেওয়া আছে যে কোনো গ্যাসপূর্ণ বেলুনকে ছিদ্র করা, অর্থাৎ বেলুনের ভিতরে যে গ্যাস থাকে গ্যাসটা উচ্চচাপে রাখা থাকে এবং বেলুন যখন ছিদ্র করা হয় বেলুনটা থেকে যে গ্যাসটা বেরিয়ে যায় এটা উচ্চচাপের স্থানে নিম্নচাপের স্থানে বেরিয়ে যায় এবং সেটা বায়ুমণ্ডলের সাথে মিশে যায়। এই প্রক্রিয়াটাকে বলবে কি? ভারসাম্য। অর্থাৎ কোনো একটা গ্যাস যদি উচ্চচাপে কোনো একটা পাত্রের মধ্যে আবদ্ধ থাকে এবং সেটা থেকে যদি বেরিয়ে যায় সেটাকে বলবে নিঃসরণ, এবং উচ্চচাপের স্থানে নিম্নচাপের স্থানে বেরিয়ে যায় এবং সেটা থেকে একটা ভারসাম্য আকার ধারণ করে। পরবর্তীতে আমরা যদি দেখি যে চুলা জ্বালানোর সময় সিলিন্ডার থেকে গ্যাস বের হওয়ার যে প্রক্রিয়া এটা হচ্ছে নিঃসরণের একটা প্রক্রিয়া। চুলা জ্বালানোর সময় সিলিন্ডার থেকে গ্যাস বের হওয়ার প্রক্রিয়া এবং হঠাৎ গাড়ির চাকা ফেটে যাওয়া এটা হচ্ছে উচ্চচাপের স্থানে নিম্নচাপের স্থানে বেরিয়ে আসার একটা প্রক্রিয়া। তো আমরা পরবর্তী যদি খেয়াল করি যে ব্যাপন ও নিঃসরণের মধ্যে তুলনা, তাহলে এখানে বিষয়টা বুঝতে পারব। ব্যাপন ও নিঃসরণের মধ্যে তুলনা হচ্ছে
যে ব্যাপন ও নিঃসরণের তুলনা হচ্ছে যে ব্যাপনে চাপের প্রভাব নেই, ব্যাপনে কোনো চাপের প্রভাব নেই, ব্যাপন স্বতঃস্ফূর্ত অর্থাৎ নিজের থেকে মানে সে ছড়িয়ে পড়ে, বাট নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব, চাপ দিলে সেটা বের হয়ে আসে বা বের হয়। ব্যাপন ঘটে কঠিন তরল বায়বীয় পদার্থের ক্ষেত্রে, বাট নিঃসরণটা হয় গ্যাসের ক্ষেত্রে, নিঃসরণটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে। পরবর্তীতে আমরা যদি দেখি যে প্রথমে এখানে যদি আমরা দেখি যে প্রথমে নিঃসরণ এবং পরে ব্যাপন ঘটে, এবং ব্যাপন হচ্ছে ধীর প্রক্রিয়া এবং নিঃসরণ হচ্ছে কি দ্রুত প্রক্রিয়া, অর্থাৎ ব্যাপনটা ধীরে ধীরে সংগঠিত হয় এবং নিঃসরণটা খুব দ্রুত সংগঠিত হয়। পরবর্তীতে আমরা যদি দেখি যে এখানে যে ব্যাপন, এখানে যদি আমরা দেখি এখানে যদি আমরা দেখি যে ব্যাপন স্বতঃস্ফূর্তভাবে ঘটে এবং নিঃসরণ বাহ্যিক চাপের প্রভাবে ঘটে, অর্থাৎ বাইরে থেকে আমাদের চাপ প্রয়োগ করলে আমাদের নিঃসরণটা সংগঠিত হয়। ভৌত পরিবর্তনটা হচ্ছে কি, ভৌত মানে আকার পরিবর্তন, অর্থাৎ কোনো বস্তুর বাহ্যিক আকার পরিবর্তন হবে, বাট ভিতরে পদার্থের কোনো পরিবর্তন হবে, সেটাকে বলবে কি ভৌত পরিবর্তন। অর্থাৎ যে পরিবর্তনের ফলে পদার্থের শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, কিন্তু মানে শুধু অবস্থার পরিবর্তন হয় কিন্তু অভ্যন্তরীণ অবস্থার কোনো পরিবর্তন হয় না, তাকে ভৌত পরিবর্তন বলে। যেমন মোমকে তাপ দিলে মোমকে মোমকে তাপ দিলে কঠিন থেকে তরলে পরিণত হয়, বাট ওখানের কোনো আমাদের কি হয় না, আমাদের কোনো মানে রাসায়নিক কোনো পরিবর্তন হয়, অর্থাৎ পদার্থের কোনো পরিবর্তন হয়, এটাকে কি বলবে, এটাকে বলবে ভৌত পরিবর্তন। তো আমরা এখানে একটা প্রসেস দেখি যে মোমকে যদি আবার মোমকে একটা তরল মোমকে যদি ঠান্ডা করা হয় তাহলে কিন্তু আবার কঠিন মোমে পরিণত হয়, অর্থাৎ মোমের যে ভৌত মানে এখানে শুধুমাত্র আকার পরিবর্তন হয় কিন্তু আমাদের উপাদানের কোনো পরিবর্তন হয় না বা পদার্থের কোনো পরিবর্তন, সেটাকে বলবে ভৌত পরিবর্তন। পরবর্তীতে আমরা যদি দেখি যে রাসায়নিক পরিবর্তন যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় ধরনের পরিবর্তন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। অর্থাৎ যে পরিবর্তনের ফলে ভৌত এবং রাসায়নিক অর্থাৎ বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় পরিবর্তন হবে সেটাকে আমরা কি বলতে পারি, রাসায়নিক পরিবর্তন। ক্লিয়ার? তাহলে এখানে যদি প্রবাহ চিত্রটা খেয়াল করি যে মোমকে তাপ দিলে এখানে নতুন একটা পদার্থ তৈরি হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি রাসায়নিক পদার্থ। বাট যদি মোমকে তাপ দিলে মোমই পাওয়া যায় তাহলে সেটা হবে ভৌত পরিবর্তন, আর যদি মোমকে তাপ দিলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় সেই ক্ষেত্রে অবশ্যই রাসায়নিক পরিবর্তন হবে। অর্থাৎ কোনো একটা পদার্থকে তাপ দিলে যদি ভিন্ন পদার্থে পরিণত হয় সেটাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। যেমন এখানে মোম প্লাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস তাপ প্লাস আলো উৎপন্ন হচ্ছে, এখানে ভিন্ন ভিন্ন পদার্থ উৎপন্ন হচ্ছে, সেজন্য আমরা বলতে পারি যে এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। পরবর্তী আমরা যদি দেখি যে মোমবাতির জ্বলন এবং মোমের তিন অবস্থা। মোম হলো একটি বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ, মোমের মধ্যে একটি সুতা থাকে, এই সুতাকে আগুন জ্বালালে সুতার চারিদিকে হাইড্রোকার্বন এগুলো আমাদের সাধারণত কি হয়, এইগুলো যদি আমরা খেয়াল করি যে এখানে তাপ গলে তরলে পরিণত হয় এবং এই তরল মোম আগুনের তাপ প্রথমে বাষ্পে পরিণত হয় এবং এই বাষ্পীয় মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প এবং আলো এবং তাপ উৎপন্ন করে। তরল মোমের কিছু অংশ ঠান্ডা হলে কঠিন মোমে পরিণত হয়, অর্থাৎ তাপের প্রভাবের মোমে কঠিন, তরল এবং গ্যাসীয় তিন অবস্থাতে অস্তিত্ব পাওয়া যায়। তাহলে এখানেই অর্থাৎ আমাদের একটা মোমবাতির চিত্র দেওয়া আছে, মোমবাতির একটা জ্বলন চিত্র দেওয়া আছে। তো এই চিত্রটায় এইখানে মোমবাতিটা জ্বালানো হয়েছে, জ্বালানো হওয়ার পরে মোমবাতিটা এখানে আমাদের গলতে শুরু করে এবং তরল মোমে পরিণত হয় এবং এটা আমাদের কঠিন মোম ছিল। তাহলে আমরা একসাথে আমাদের তিনটা প্রসেস পাচ্ছি, অর্থাৎ তিনটা প্রক্রিয়া পাচ্ছি। তাহলে আমরা যদি এখানে গলনটা দেখি যে গলনের সংজ্ঞাটা যদি দেখি তাহলে এরকম হয় যে গলন হচ্ছে তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থের কঠিন অবস্থা তরল অবস্থা রূপান্তর করা প্রক্রিয়াকে গলন বলে। অর্থাৎ তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থা যে রূপান্তর, সেই প্রক্রিয়াকে কি বলবে, গলন বলবে। তাহলে গলন অঙ্কটা হচ্ছে যে এক বায়ুমণ্ডল চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে এবং প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি গলনাঙ্ক থাকে। বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে আমরা যদি দেখি যে স্ফুটন কাকে বলে, স্ফুটনের সংজ্ঞা হচ্ছে যে তাপ প্রয়োগে তরলকে গ্যাসে রূপান্তর করা প্রক্রিয়াকে স্ফুটন বলবে। এরপর যদি আমরা দেখি যে স্ফুটনাঙ্ক কাকে বলে, স্ফুটনাঙ্ক হচ্ছে
স্ফুটনাঙ্ক হচ্ছে যে এক বায়ুমণ্ডল চাপে যে তাপমাত্রা কোনো তরল পদার্থ গ্যাসীয় পরিণত হয় বা ফুটতে শুরু করে, অর্থাৎ কোনো একটি তরল পদার্থকে তাপ দিলে সেটা ফুটতে শুরু করে, সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। প্রত্যেক বিশুদ্ধ তরলের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে এবং পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, অর্থাৎ পানি 100°C তাপমাত্রায় ফুটতে থাকে। তাহলে আমি কি বললাম, স্ফুটনাঙ্ক যে তাপমাত্রায়, অর্থাৎ এক বায়ুমণ্ডল চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ কি ফুটতে শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলে। গলনাঙ্ক কাকে বলে, যে এক বায়ুমণ্ডল চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে বলবে গলনাঙ্ক। বোঝাতে পারলাম? তাহলে এখানে দেখো, এখানে পরে হচ্ছে শত বাষ্পীভবন কাকে বলে। শত বাষ্পীভবন হচ্ছে যে কোনো তরল পদার্থের স্বাভাবিক তাপমাত্রা এবং স্বাভাবিক চাপে বায়বীয় অবস্থায় রূপান্তর ঘটনাকে বাষ্পীভবন বলে, শত বাষ্পীভবন বলে। তাহলে এখানে পরীক্ষাটা হচ্ছে আমার, এইখানে কয়েকটা পরীক্ষা আছে, ইউরিয়া গলনাঙ্ক নির্ণয় অথবা মোমের গলনাঙ্ক নির্ণয় অথবা পানির স্ফুটনাঙ্ক, এগুলো আমাদের বাসায় করতে হবে। তো আমরা পরবর্তীতে যদি দেখি একটা চিত্র, একটা গ্রাফিক চিত্র দেওয়া আছে যে বরফের তাপ প্রদানের লেখচিত্র। যদি আমরা গ্রাফটা একটু খেয়াল করি যে বরফের তাপ প্রদানের লেখচিত্র, তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে আমাদের এক্স অক্ষ বরাবর, আমাদের এইখানে আমাদের এক্স অক্ষ বরাবর দেওয়া আছে সময় এবং ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে তাপমাত্রা, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রা দেওয়া আছে। তো এখানে আমরা যদি খেয়াল করি যে এ থেকে বি বিন্দুর যে তাপমাত্রা সেটা ছিল 0°C এবং এ বিটা হচ্ছে বরফের গলনাঙ্ক, অর্থাৎ 0°C তাপমাত্রা বরফটা গলতে শুরু করে এবং বিসি যে রশ্মিটা বা দাগটা, এই দাগটা হচ্ছে পানি, অর্থাৎ 0°C উপরে যখন তাপমাত্রা বাড়তে থাকবে সেটা অবশ্যই আমাদের তরলে পরিণত হবে, অর্থাৎ পানিতে পরিণত হবে। এবার আমরা যদি দেখি যে সি থেকে ডি বিন্দু, যদি আমরা দেখি যে সি থেকে ডি বিন্দু হচ্ছে পানি স্ফুটনাঙ্ক, অর্থাৎ আমাদের 100°C যখন বেশি হয় তখন সেটা স্ফুটনাঙ্ক হয়, অর্থাৎ পানি ফুটতে শুরু করে। এবং যখন ডি থেকে আমার ই বিন্দুতে যাবে তখন হবে আমার জলীয় বাষ্প, অর্থাৎ সেটা মানে স্ফুটনাঙ্ক থেকে সেটা জলীয় বাষ্প আকার ধারণ করবে, অর্থাৎ আমাদের তরল পদার্থ থেকে আমাদের বাষ্পীয় আকার ধারণ করবে বা তরল থেকে আমাদের বাষ্পে পরিণত হবে। তো আমরা যদি দেখি এখানে পরবর্তীতে যদি আমরা দেখি যে জলীয় বাষ্প কে শীতলীকরণের লেখচিত্র, জলীয় বাষ্প শীতলীকরণের লেখচিত্র হচ্ছে, যদি আমরা এক্স অক্ষ বরাবর আমরা সময় নিই এবং ওয়াই অক্ষ বরাবর যদি তাপমাত্রা নিই, তাহলে এখানে আমরা যদি খেয়াল করি যে জলীয় বাষ্প এখানে 100 থেকে 140 এটা হলো জলীয় বাষ্প এবং এখানে আমার 100 থেকে 0 এটা হচ্ছে আমার স্ফুটনাঙ্ক, অর্থাৎ স্ফুটনাঙ্ক এবং ওইটা থেকে, অর্থাৎ এখানে প্রসেসটা হচ্ছে যে জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র, অর্থাৎ জলীয় বাষ্প থেকে কীভাবে শীতলীকরণ করা, অর্থাৎ 140 থেকে 100°C তাপমাত্রা সাধারণত আমাদের জলীয় বাষ্প থাকে এবং 100°C থেকে আমাদের যে প্রক্রিয়া 100°C থেকে আমার 0°C মধ্যে আমার স্ফুটনাঙ্ক হয় এবং স্ফুটনাঙ্ক থেকে আমার পানিতে রূপান্তরিত হয় এবং পানি থেকে সেখানে আমার বরফে রূপান্তরিত হয় এবং 0 থেকে -40 আমাদের বরফে রূপান্তরিত হয়। পরবর্তীতে আমরা যদি দেখি তাহলে বাষ্পীভবন হচ্ছে যে কোনো তরলকে তাপ প্রদান করলে ওই তরল পদার্থে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন। উদাহরণ যেমন চায়ের কাপে গরম চা রাখলে ওই গ্যাস চা থেকে পানি বাষ্পাকারে উড়ে যায়। প্রবাহ চিত্র হচ্ছে তরলকে তাপ দিলে আমাদের বাষ্পে পরিণত হয়। পরবর্তীতে যদি আমরা ঘনীভবন দেখি, ঘনীভবনটা হচ্ছে যে বাষ্পকে শীতল করে তরলে পরিণত করা প্রক্রিয়াকে ঘনীভবন বলে। উদাহরণ হচ্ছে যে প্রবাহ চিত্র, যেমন বাষ্প থেকে তরলে রূপান্তর করা হয় কীভাবে, শীতলীকরণের মাধ্যমে তরলে রূপান্তরকরণ করা হয়। যদি আমরা পরবর্তী পাতন দেখি, পাতনটা হচ্ছে যে পাতনকে ইংরেজিতে বলা হয় ডিস্টিলেশন। তো আমরা পাতনটা যদি খেয়াল করি, কোনো তরল পদার্থকে তাপ প্রদান করলে বাষ্পে পরিণত করার পুনরায় শীতলীকরণের মাধ্যমে যে প্রক্রিয়া সম্পন্ন হয় তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে। অর্থাৎ কোনো তরলকে তাপ দিলে বাষ্পে পরিণত হয় এবং বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে যে তরলে পরিণত করা হয় সেটাকে বলে পাতন। যেমন প্রবাহ চিত্র, তরলকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়, বাষ্প থেকে তাপ দিলে তরলে পরিণত, শীতলীকরণ করলে তরলে পরিণত হয়। আবার এখানে যদি বলতে পারি যে তরলটা পাতন সমান বাষ্পীভবন প্লাস ঘনীভবন, অর্থাৎ আমাদের এই পাতন প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য আমাদের অবশ্যই বাষ্পীভবন এবং ঘনীভবন এই দুইটা প্রসেস বা প্রক্রিয়া আমাদের সম্পন্ন হতে হবে। তো পরবর্তীতে আমরা যদি দেখি যে ঊর্ধ্বপাতন কাকে বলে, ঊর্ধ্বপাতনটা হচ্ছে যে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেগুলো তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্বপাতন বলে। অর্থাৎ কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরলে পরিণত না হয়ে সেটা সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে আমরা কি বলতে পারি, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বলতে পারি। তো উদাহরণ হচ্ছে যে কঠিন ন্যাপথলিনকে তাপ দিলে সেটা তরলে পরিণত না হয় বাষ্পে পরিণত হয়, এটাকে আমরা বলতে পারি ঊর্ধ্বপাতন। প্রবাহ চিত্র হচ্ছে কঠিনকে তাপ দিলে সেটা বাষ্পে পরিণত হয়। পরবর্তীতে আমরা যদি দেখি যে বিভিন্ন উদ্যোগিত পদার্থ, যেমন এখানে কয়েকটা উদ্যোগিত পদার্থ দেওয়া আছে, যেমন
এবং কর্পূর এবং ন্যাপথলিন এবং কঠিন কার্বন ডাইঅক্সাইড এবং আয়োডিন এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ঊর্ধ্বপাতিত পদার্থ। তো এই ছিল মূলত আমাদের আজকের পদার্থের অবস্থা অধ্যায়ের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।